ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে, এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন একদম। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ। আপনি যে কোনো বিপ্লবের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত, এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমদ আশ-শারা কি নির্বাচন দিচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারও 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। কারণ এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই। আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবে না তা নয়। কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না। আজকে বিশ্লেষণ করেছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটা বিশ্লেষণ করতেছি।